সেটা হলো সবকিছুতে আপনার চোখের সামনে ঘটলো, এত বড় একটা আন্দোলন হয়ে গেল, স্বৈরাচারের পতন ঘটল, এবং এই জুলাই আন্দোলনে ছাত্ররা সহ বিভিন্ন রাজনৈতিক দল যার যার মতো করে অংশ নিল। এই যে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, তাদের সবার আচরণ দেখে তখন আমাদের মধ্যে, মানে আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা জন্মেছিল যে আমরা বোধহয় ভালো কিছু পেতে যাচ্ছি। রাজনৈতিক দলগুলি বুঝি ভালো কিছুর জন্য নিজেদের অনেক সীমাবদ্ধতাকেও হয়তো তারা ত্যাগ করবে। কিন্তু এখন যতই দিন যাচ্ছে সে ধরনের লক্ষণগুলো যেন আমরা দেখতে পাচ্ছি না। মানুষের মধ্যে এক ধরনের হতাশা জন্ম নিয়েছে। এই পলিটিক্যাল পার্টিগুলো এখন পরস্পরের মুখোমুখি হয়ে গেল কেন? এর কারণটা আসলে কি? খুবই সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা কেউ করে না, আপনি করলেন। দেখেন, 5ই আগস্টের আগে যে জাতীয় ঐক্য হয়েছিল সেটা যেরকম একটা ঐতিহাসিক প্রয়োজন, আবার সামাজিক প্রয়োজনে, বিজ্ঞানের প্রয়োজনে এই ঐক্য ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। আমি একটু ব্যাখ্যা করি। দ্বন্দ্ব হচ্ছে বিকাশের শর্ত। সমাজে কিন্তু দ্বন্দ্ব থাকতেই হবে। আমাদের ব্যক্তি জীবনে দ্বন্দ্ব আছে, আমি এটা করব কি করব না, দ্বন্দ্ব। পরিবারে এই সিদ্ধান্ত পরিবার নিবে কি নিবে, এই জমিটা কিনবো কি কিনবো, সব জায়গায় কিন্তু দ্বন্দ্ব। তো 5ই আগস্টে প্রধান দ্বন্দ্ব ছিল সমাজে, মানে একটা স্বৈরতন্ত্রের সঙ্গে ছাত্র জনতার দ্বন্দ্ব ছিল সেটা, ঠিক আছে? এটা ছিল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, প্রধান দ্বন্দ্ব। এখন 5ই আগস্টের মধ্যাহ্নে যখন এই দ্বন্দ্বের নিরসন হয়ে গেল, তখন সমাজ হাঁসফাঁস করা শুরু করলো। কারণ সমাজে দ্বন্দ্ব থাকতে হবে, যেহেতু সমাজে আর দ্বন্দ্ব নাই 5ই আগস্ট, ঠিক আছে? সমাজ হাঁসফাঁস করতে লাগলো যে দ্বন্দ্ব কোথায়, দ্বন্দ্ব কোথায়। তখন এই যে দ্বন্দ্ব তত্ত্বের নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলগুলো নিজস্ব এজেন্ডা নিয়ে তাদের নিজস্ব এজেন্ডা পার্সু করা শুরু করলো, এবং সমাজে নানা রকম দ্বন্দ্ব তৈরি হলো। প্রধান দ্বন্দ্ব ছিল 5ই আগস্টে একটা দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের নিরসনের মধ্য দিয়ে সমাজে অনেকগুলো দ্বন্দ্ব তৈরি হলো, অনেকগুলো অপ্রধান দ্বন্দ্ব তৈরি হলো রাজনৈতিক দলগুলো। এইটা সমাজ টিকে থাকার জন্যই কিন্তু এই দ্বন্দ্ব প্রয়োজন। আপনি দ্বন্দ্ব ছাড়া কিন্তু কিছুই নাই। এই যে একটা বস্তু, যে কোনো একটা বস্তু, ওটার ভিতরে দ্বন্দ্ব আছে, নেগেটিভ পজিটিভ দ্বন্দ্ব আছে, থাকতেই হবে, তার মানে ওটা এক্সিস্টই করবে না। তো ফলে এই যে দ্বন্দ্বগুলো আমরা দেখছি, এনসিপি ভার্সেস আপনার এই কি বলে যে ছাত্র দল, তারপরে শিবির ভার্সেস এনসিপি, অমুক তমুক, এই যে নানা রকম স্ট্যাটাস আমরা দেখতেছি, আবার স্ট্যাটাস দিয়ে আবার তুলে ফেলতেছি, আবার কখন সংঘর্ষ হচ্ছে, এই যে সাম্য মারা গেল, অমুক তমুক, এই যে নানা রকম দেখতেছি আমরা, না? এগুলি হচ্ছে সমাজের এই অপ্রধান দ্বন্দ্বগুলোর অনিবার্য ফল। গভর্নমেন্টের উচিত ছিল, সরকারের উচিত ছিল, যেহেতু সরকারে এমন একজন ব্যক্তি আছেন যিনি প্রতিভাবান এবং যিনি ইমাজিনেটিভ, কল্পনা শক্তির অধিকারী, তার উচিত ছিল এই দ্বন্দ্বগুলিকে কিভাবে হ্যান্ডেল করা যায়। এই দ্বন্দ্বগুলোকে যদি, এই পারস্পরিক সংঘর্ষগুলিকে, এই পারস্পরিক বিরোধগুলিকে যদি উনি প্রপারলি হ্যান্ডেল করতে পারতেন, তাইলে সেইটা হতো সমাজের বিকাশের শর্ত। ওই যে আমরা যেটা বলি যে দ্বন্দ্ব হচ্ছে বিকাশের শর্ত, তো সেটা কিভাবে? দ্বন্দ্বগুলিকে তো হ্যান্ডেল করতে হবে। দ্বন্দ্বগুলিকে যদি আপনি হ্যান্ডেল না করেন, তাইলে তো ওই দ্বন্দ্ব সংঘর্ষের রূপ নেবে। আর দ্বন্দ্বগুলিকে যদি হ্যান্ডেল করা যায়, তাহলে সেটা পজিটিভ রূপ নেবে। ঠিক আছে, আপনার কথাটা আমি মানলাম যে দ্বন্দ্বগুলো একটা হ্যান্ডেল করার মতো একটা পার্সোনালিটি আমরা খুঁজছিলাম। আমরা এই ইউনুস সাহেবকে ভেবেছিলাম, ইউনুস সাহেব সেই পার্সোনালিটি হতে পারলেন না কেন? ইউনুস সাহেব, এইটা দেখেন, মানে ইউনুস সাহেব যখন ক্ষমতা নিলেন, এইটা এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে হি ওয়াজ প্রিঅকুপাইড। উনি, তার মাথার মধ্যে অনেক কিছু ছিল, এবং ক্ষমতা নেওয়ার পরে ওই যে প্রিঅকুপেশন গুলো, সেই প্রিঅকুপেশন গুলি মানে কার্যে আমরা দেখতে পারলাম। যেমন ধরেন একটা জিনিস বলি আপনাকে, অ্যাডভাইজারি কাউন্সিল। এই অ্যাডভাইজারি বলছি যে বিপ্লব, বলছি যে গণঅভ্যুত্থান, তাইলে আপনার নূরজাহান বেগম কোন কালে বিপ্লবী ছিল আপনি বলেন? রেজওয়ানা কোন কালে বিপ্লবী ছিল কোন কালে বিপ্লবী? কোন কালে তারা বিপ্লবী ছিলেন? তাহলে এই যে অ্যাডভাইজারি কাউন্সিলটা গঠন হলো, এটা কি হলো? ইট ইজ এ রিফ্লেকশন অফ দি পার্সোনাল ডিজায়ার অফ চিফ অ্যাডভাইজার হিমসেলফ। সেটা কি দেখলাম আমরা?
সেটা দেখলাম আইদার এনজিও অর চিটাগং, অর্থাৎ দুইটাই তার বেসিক জায়গা। এনজিও হচ্ছে তার বেসিক। তাহলে কি উনি এই বিপ্লবের মাত্রাটা, এই বিপ্লবের পেছনে সাধারণ মানুষের প্রত্যাশা, এটা কি উনি অনুভব করতে পারেন না? না না না, উনি অনুভবই করতে পারেন না। যেমন ধরে আমি বলি, ওনার তো কতগুলি, দেখেন আমরা ওনাকে এত বড় মাপের বলি, হ্যাঁ একটা ছোট উদাহরণ দিই। এই যে আপনার 03 ফর্মুলা উনি যে ইন্টারন্যাশনাল দিলেন, হ্যাঁ এটা না আমি একটু অবাক হয়েছিলাম প্রথম দিকে। উনি বলছেন কি পভার্টি, আনএমপ্লয়মেন্ট, কার্বন, তিনটা জিনিস। পভার্টি আর আনএমপ্লয়মেন্ট তো সমার্থ। আনএমপ্লয়মেন্ট যদি না থাকে তাহলে পভার্টি এমনি থাকবে না। উনি শান্তিতে নোবেল বিজয় হিসাবে ওনাকে বলতে হইতো, আমি যদি শান্তিতে নোবেল বিজয়, আমি বলতাম 03 হচ্ছে পভার্টি, 2 নম্বর হচ্ছে আর্মস, বিশেষ করে নিউক্লিয়ার আর্মস, 3 নম্বর হচ্ছে কার্বন। আনএমপ্লয়মেন্ট আমি বলবো না, পভার্টি তো বলা আছে ইমপ্লয়েড। আর্মস কি বলবো আমি, নিউক্লিয়ার আর্মস কি বলবো, আমি বলবো যে সমস্ত পরাশক্তির যে নিউক্লিয়ার ওয়েপন গুলি যেগুলো আছে বা হেভি আর্ম যেগুলো আছে সব ভূমধ্য সাগরে ফেলে দিতে হবে। সব যে আর্মস না থাকলেই নয়, যে আর্মস ডোমেস্টিক শৃঙ্খলার জন্য দরকার, ডোমেস্টিক শৃঙ্খলার জন্য আর্মস লাগবে, তাই না? কত রকমের কালপ্রিট থাকে এই ইত্যাদি। কিন্তু মানুষের অন্যের সাথে যুদ্ধ করবো, এইটা পরিহার করতে হবে। এটা পরিহার করতে গেলে আপনাকে বড় হেভি আর্মস এবং নিউক্লিয়ার উপর বিশেষ করে এগুলিকে আপনার রাখা যাবে না। আমি তো এটাই বলতাম। উনি এটা তো আমার কাছে মানে একজন ইমাজিনেটিভ লোকের কাছে হল, যেটা আপনি দেশের কথা বলেন সেটা হচ্ছে, দেখেন উনি বলতেছেন যে ছাত্ররাই সব, এবং প্রথমে কি বললেন যে ছাত্ররা আবার নিয়োগকর্তা। আচ্ছা ঠিক আছে, ইন ওয়ান সেন্স এটা ঠিক আছে, ছাত্ররা যেহেতু অগ্রবর্তী শ্রেণী ছিল এটা ঠিক আছে। কিন্তু এখন উনি বলতেছেন, সেদিনও উনি বললেন বক্তৃতায় যে ছাত্ররা পৃথিবী ইয়ে করবে এবং দেশ ঠিক করবে। আমার একটা প্রশ্ন, উনি যে এত কিছু বোঝেন, হ্যাঁ কোন ছাত্র দেশ ঠিক করবে? এটা কি আন্ডার গ্রাজুয়েটরা? আপনি তো ছাত্রদের গ্রাজুয়েট হতে দিচ্ছেন না, পাবলিক ইউনিভার্সিটি গুলো তো কোনো লেখাপড়া হচ্ছে না, তাইলে কোন ছাত্ররা দেশ গঠন করবে? এবং আপনি 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 মানে জানেন কিনা আমি জানি না, এখন 5-6 এর ছেলে মেয়েদেরকে শিক্ষকরা শাসন করতে ভয় পাচ্ছে। 5ই আগস্টের পর আমি বলি আপনাকে, আমার কাছে প্রমাণ আছে, আমার মোবাইলে আছে, আমি দেখাবো আপনাকে। 5ই আগস্টের পরে যে দুইটা জায়গা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে মিডিয়া। সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, আপনি নিশ্চয়ই এটা জানেন। এবং শিক্ষা ব্যবস্থা কি হয়েছে দেখেন, মানে কোথায় এই যে আপনার বরিশাল ইউনিভার্সিটির ভিসি এবং কুয়েটের ভিসি, এই দুজন নিয়োগ পেলেন সেপ্টেম্বরে, অর্থাৎ এই সরকারের আমলে নিয়োগ পেলেন, অথচ ওই দুজনকে অপসারণ করা হলো। কি কারণে? ছাত্রদের আন্দোলনের কারণে। তাইলে আপনি এই ছাত্রদের দিয়ে আপনি সমাজ গঠন করতে চাচ্ছেন? আপনার নিয়োগকৃত ভিসিকে ছাত্ররা অপসারণ করে দিল। এটা যদি স্বৈরাচারের আমলের ভিসি হইতো তাইলে আমরা বুঝতে পারতাম। তারপর শিক্ষাক্ষেত্রে কি হয়েছে আপনি দেখেন নাই? জুতার মালা গলায় দিয়ে ঘোরানো, যাকে তাকে প্রত্যাগ করানো, অধ্যক্ষ, ভিসি, টিচার, মানে কোন কালে কোন শিক্ষক আমাকে একটু ভৎসনা করছিল, সে স্বৈরাচারে দালাল হয়ে গেল, সে স্বৈরাচারে দোষর হয়ে গেল। হ্যাঁ, কয়েকজন মিলিটারি তার রুমে গিয়ে পদত্যাগ করবো, এই যে চললো ইনডিসক্রিমিনেটলি। হ্যাঁ দেখেন, কোন ইউনিভার্সিটির ভিসি বা কোনো কলেজের অধ্যক্ষ হইতে গেলে কাউকে না কাউকে তো করতে হবে, তাই না? ভিসি ছাড়া তো অধ্যক্ষ ছাড়া তো এগুলো চলবে না, কাউকে তো করতে হবে। তো করা হয়েছে, 15 বছরে করা হয়েছে। এখন এইসব পদে থাকলে হয় কি, সরকারের সাথে কিছুটা যোগাযোগ রাখতে হয়। যেমন ইউপি চেয়ারম্যান যদি আপনার সরকারের সাথে, লোকাল গভর্নমেন্টের সাথে যোগাযোগ না রাখে, তাহলে সে গম পাবে না, তাহলে সে উন্নয়ন কর্মকাণ্ডের বাজেট পাবে না। তাকে রাখতে হয়, সে না চাইলেও তাকে রাখতে হয়। এবং বিএনপি যদি হয়, মানে বিরোধী দল হয়, তাকেও রাখতে হয়। এরকম কিছু ভিসি, কিছু অধ্যক্ষ সরকারের সাথে যোগাযোগ, কেউ কেউ হয়তো প্রিভিলেজ নিছে, কেউ এটা হইতে পারে। কিন্তু আপনি ঢালাও হবে যেভাবে শিক্ষা ব্যবস্থার উপরে যেভাবে আক্রমণ আসলো, এবং তারপরে আপনি বলতেছেন যে ছাত্ররাই দেশ ঠিক করবে, কত বড় কন্ট্রাডিক্টরি আপনি দেখেন। আপনি পাবলিক ইউনিভার্সিটি গুলিতে ক্লাস হচ্ছে না, মানে একেবারে কলাপস করে পড়ে গেছে। হ্যাঁ, তাইলে তারা গ্রাজুয়েট হবে কিভাবে? ম্যাক্সিমাম তো আপনার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ছাত্রছাত্রী, মাস্টার্স আর কয়জন? এরা কিভাবে গ্রাজুয়েট, মানে উইদাউট হ্যাভিং গ্রাজুয়েশন আপনি তাদের দেশ ঠিক করবেন?
এটা কোনো হইলো। আচ্ছা, তারপরে আপনি করতেছেন কি 23 বছর করে দিলেন তাদেরকে এমপি হওয়ার মানে বয়সের যোগ্যতা, ভোটার করে দিলেন 16 বছর। তো এটা এটা কি 25 করা যেত না, বা এটা 27 করা যেত না? কি এমন? এটা তো এখনো হয়নি, এটা উনি এখন একটা প্রস্তাব কথা প্রস্তাব করা, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। মানে এই যে আমরা যে কথা বলছিলাম যে রাজনীতির প্রসঙ্গে আসছিলাম, রাজনৈতিক যে বিভাজনটা, মানে এই বিভাজনটা আপনি সামনে কি বাস্তবতা দেখছেন সামনে মানে আগামী দিনগুলোতে? এই যে রাজনৈতিক বিভাজনটা, এটা কি আগামী দিনগুলোতে আরো তীব্র হবে, এবং তীব্র হতে হতে কি আমরা সংঘাতপূর্ণ অবস্থায় পৌঁছে যাবো? বলি, আমি 5ই আগস্টের পর থেকেই তো আমি শো করতেছি, আমি সবসময় একটা কথাই বলে আসছি, সেটা হচ্ছে যে আমরা একটা রক্তাক্ত ক্যানভাসের আভাস দেখতে পাচ্ছি। আমি প্রায় কথাটা বলছি, এবং এই আগামী দিনগুলো এখন পর্যন্ত কিন্তু সেইভাবে রক্তপাত হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। এই ধরেন যে অন্তর্ঘাতমূলক হত্যা হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, মব ভায়োলেন্স ইত্যাদি, কিন্তু যে পলিটিক্যাল রাইভেলরি এখন চলতেছে, এইটা যদি হ্যান্ডেল করা না যায়, এইটা যদি মানে প্রপারলি এটাকে যদি গাইড করা না যায়, তাহলে একটা বড় ধরনের সংঘাতের দিকে যাবে সোসাইটি। এইটা বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার নেই। এখন তো ধরেন যে মানে দ্বন্দ্বটা কি লাগছে, প্রধান দ্বন্দ্বটা কি? এখন প্রধান দ্বন্দ্বটা হচ্ছে যে ক্ষমতাসীনরা ক্ষমতা প্রলং করতে চাচ্ছে, এটা ক্লিয়ার। ক্ষমতাসীনরা ক্ষমতা প্রলং করে, সবাই না হইলো একটা পোর্শন, আমি এটা বলবো, অ্যাডভাইজারি কাউন্সিলে একটা ডিভিশন আছে। অ্যাডভাইজারি কাউন্সিল সবাই যে পাওয়ার মঙ্গার, আমি এটা বিশ্বাস করি না। তো যারা ক্ষমতাকে প্রলং করার যারা মাস্টার মাইন্ড, তারা ক্রিয়াশীল আছে, তাদের অনুসারী আছে, তাদের নানা রকম অ্যাপারেটাস আছে, সবকিছু আছে। এটা গেল একদিকে। আরেকটা হচ্ছে বিএনপি লেড অপোজিশন, যারা তারা চাচ্ছে যে নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার দেশ চালাবে, সংস্কার যা করার তারা করবে। এই তো দ্বন্দ্বটা। এই দ্বন্দ্বটা সহজে নিরসন হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না। এবং এই দ্বন্দ্ব আমি কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম, সেটা হচ্ছে যে আপনার বিএনপির যে নেতা, কি নাম ওনার, ওই যে ইন্ডিয়াতে ছিলেন যে সালাউদ্দিন সাহেব বলছিলেন যে আমাদেরকে যমুনা ঘেরাও করতে বাধ্য করবেন না, বা আমাদেরকে আন্দোলন করতে বাধ্য করবেন না। মানে তাদের টোনটা আগের চাইতে অনেক, মানে কি বলেছে, অনেক শক্ত দেখলাম। তো এটা না হয়ে উপায়ও নেই। বিএনপির তো এই মানে কতদিন আর এইভাবে, মানে আমি একটু রস করে বলি যে 5ই আগস্টের পরে ইমেজ বিল্ড আপ করার জন্য তারেক রহমান, তার যে ইমেজ ক্ষতি হয়েছিল 2001 থেকে 2006, এই ঋত ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য উনি যেভাবে ডেমোক্রেটিক হয়ে গেলেন, যেভাবে শান্তিবাদী হয়ে গেলেন, যেভাবে সরকারকে সহযোগিতা করা ইত্যাদি যেভাবে হয়ে গেলেন, তাতে এটা খুব আনন্যাচারাল। আমি এটা বলছিলাম, এবং এটাও বলছিলাম যে he should have come to Dhaka মানে not later than 10th August. ফ্লাইট টিকিট পাইতে একটু দেরি, বা যে ফ্লাইট ডকুমেন্ট, ট্রাভেল ডকুমেন্ট ইত্যাদি, এই উনি সেলিব্রেশনে যোগ দিবেন, উনি করবেন, উনি দেশকে, কিন্তু উনি আসলেন এবং উনি একটা ডেমোক্রেটিক মানে ইমেজ বিল্ড আপ করার চেষ্টা করলেন। তারই তো বহিষ্কারের মাধ্যমে আমার বক্তব্যই তো ছিল তাই। ওনার বক্তব্যগুলো আপনি দেখেন নাই? ওনার বক্তব্য তো খুব ধীর স্থির, একটা ডেমোক্রেটিক টোন, একটা, হ্যাঁ, এটা তো আমরা বিএনপি কখনো দেখিনি। তো এইটা কতদিন, হাউ লং? এটা তো বেশি দিন। এখন তো মানে সরকারের যে ইচ্ছাটা, সেটা তো একটা ক্লিয়ার হয়ে গেছে। এটা ক্লিয়ার হয়ে, সরকার সবাইকে আমি বলবো না, মেজর পোর্শনটা, যারা যারা ধরেন যে ওই যে শিক্ষা উপদেষ্টা, তারপর ধরেন অর্থ উপদেষ্টা, এই সেই, এরা হয়তো এইসব নিয়ে ভাবে না, এটা আমি মনে করি এরা ভাবে। কিন্তু যারা মানে কম্পারেটিভলি ইয়াঙ্গার, তারা মানে চাচ্ছে না যে ইলেকশন দিয়ে তারা চলে যায়, বা তাদের পেছনে হয়তো এমন কিছু শক্তি আছে সেটা যেটার উপরে তারা ব্যাংক করতেছেন। একটা কি বলে যে পারস্পরিক সমঝোতা হচ্ছে হয়তো, যে হ্যাঁ মানে সরকার কিভাবে টিকিয়ে রাখা যায়, সে ধরনের একটা শক্তি গজিয়ে উঠছে, বা এটা আরো শক্তিশালী হবে। ওইদিকে আপনার প্রো ইলেকশন একটা শক্তি আরো বেশি শক্তিশালী হবে। সো একটা ক্ল্যাশ হওয়ার
সমূহ সংগঠন। এখন এই মুহূর্তে আপনার প্রফেসর ইউনূসের উচিত হবে ওনাকে বোঝানোর মতো তো ক্ষমতা আমাদের নাই। তারপরেও বলি, সেটা হলো যে উচিত হবে নট জুন নেক্সট ইয়ার, কতদূর জেন। আমি কিন্তু 5-6 মাস আগে বলছিলাম যে আপনার August 2025 will be too early, 2026 will be too late. By the end of ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে, আর ডিসেম্বরের শেষের দিকে। এটা কিন্তু আমি এটা বলছিলাম, আপনি এখনো তাই বলেন? এখন তাই বলি, এবং আজকে তো উনি তাই বললেন, এই যে সারাদিন সাহেব তাই বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আজকে উনি বললেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। জনাব মাহবুব কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমার মনে হয় আপনার কথা থেকে আমাদের দর্শকরা পেয়ে যাবেন। আপনি দর্শক আপনারা শুনলেন জনাব মাহবুব কামালের বিশ্লেষণ, এবং আমার কাছে মনে হলো উনি একটা স্পষ্ট কথাই বলতে যাচ্ছেন যে যদি এই বছরের মধ্যে নির্বাচনটা না হয়, মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয়, তাহলে উনি কিন্তু একটা মানে রক্তাক্ত একটা সংঘাতের আশঙ্কা দেখছেন। তো এই ধরনের আশঙ্কা আমাদের সমাজে চলতে থাকুক, এটা নিশ্চয়ই আমরা চাই না। আমরা চাইব যে সরকার প্রধান যিনি আছেন তারাও নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানগুলি দেখেন, মাহবুব কামালের মতো একজন সিনিয়র সাংবাদিকের এই বক্তব্য ওনারা বিবেচনায় নেবেন, এই প্রত্যাশা আমাদের থাকলো। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।